আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে এমন আলোচনা। এ বিষয়ে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। এছাড়া নির্বাচন, আন্দোলন, সংস্কার, ঐক্য নিয়ে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এনটিভি এক্সপ্লেইনারে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল। সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা। প্রথমে নগর ভবন ব্লকেট, পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি। দাবি তোলা হয় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও। একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর, নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই। এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই। আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ, নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাতভর। শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। তাহলে কি নানানমুখী চাপে জর্জরিত অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। অসহযোগিতা ও হতাশার কথা তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। তা না হলেও দু একদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। রাজধানী গুলশানে জিয়া রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে।
দেশে চলমান বিশেষ সময়ে 2025-26 অর্থ বছরের জন্য এক নতুন ধরনের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করা হতে পারে 7,90,000 কোটি টাকার। 35,000 কোটি টাকা কাটছাট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতোই উচ্চাভিলাষী বাজেট। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরে 4.5% বেশি বাড়িয়ে 7,97,000 কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে 2,35,000 কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে 38,000 কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরো ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রেখে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ভোজ্য তেল সহ অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে 40 থেকে 60 টাকা। থাকছে ইফতেখারের রিপোর্ট। সপ্তাহ অন্তে চালের বাজার কিছুটা স্থিতিশীল। কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 28-60 টাকা, সরু চাল 70 থেকে 75 আর নাজির চাল 78 থেকে 80 টাকা। সপ্তাহ দুয়েকের মধ্যে বাজারে নতুন চালের দাম কমতে পারে বলে জানিয়েছেন চালের খুচরা ও পাইকারি বিক্রেতারা। মানুষের প্রত্যাশা তো সীমা নাই। আপনি যদি 50 টাকা কেজি হলেও মানুষের প্রত্যাশা থাকবে 40-এ কেন আসে না? চালের দাম তো আল্লাহর রহমতে আগামী সপ্তাহে আরো কমার সম্ভাবনা আছে। কারণ হলো এখন যে দাম আসছে আর একটু চাইলে আর একটু ভালো আসবে, আর একটু দামও কমবে। বাজারে 2 কেজি আটার প্যাকেট 120 টাকা, লাল চিনি 140। মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 160 টাকায়। এছাড়া আলু 25 ও পেঁয়াজ 60 টাকা প্রতি কেজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা। আজকে একটু দেখতেছি মনে হচ্ছে একটু ওভারঅল সবজিগুলোর দাম একটু বাড়তি থাকছে। প্রতি ডজনে 5 থেকে 10 টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম 20 টাকা কমে 160 ও সোনালী 250 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 750 আর খাসি 1100 থেকে 1200 টাকা। ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের ডে টু ডে যে জিনিসগুলো লাগে সেগুলোর দামই আসলে বাড়তেছে। একটু গরম পড়ছিল, ডিমের উৎপাদন কম ছিল, এগুলো থেকে একটু দামটা বাড়ছে। গত সপ্তাহ সোনালী ছিল 270 টাকা, এই সপ্তাহ 250 টাকা, কেজিতে 20 টাকা কম। ব্রয়লার 280 ছিল, 180, সেটাই 160 ব্রয়লার। দেশি ছিল 650,
এখন 630। এছাড়া বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। মধ্যম আকারের রুই 360, মৃগেল 270, চিংড়ি 600 থেকে 800 টাকা প্রতি কেজি। আগের থেকে কম আছে। গত বাজারে আমি 380 টাকা করে নিয়েছিলাম, এখন 60 টাকা। চিংড়ি মাছটা যদি 600 টাকা কেজি থাকতো তাহলে ঠিক ছিল। দেশের ভোগ্যপণ্যের বাজার সবসময় স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে রাজধানী গুলশানে নিজ বাসভবনের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন, মিয়ানমারে করিডোর ইস্যু ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি দাবি করেন সম্প্রতি কয়েক দফা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের সময় চেয়েও পাওয়া যায়নি। নির্বাচনী রোডম্যাপের জন্য আর কিছুদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতা করা না করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, জানান দলের স্থায়ী কমিটির এই সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনটি বলছে, এই আদেশের ফলে ওই দুটি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না সালমান পুত্র, যা অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন তিনি। লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত শায়ানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বাড়িটি 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য বলছে, ওই বাড়িতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মাঝে মধ্যে থাকতেন। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির গরুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তের কিং। আদর করে বিশাল আকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তের কিং। তাই তো এর নিরাপত্তারক্ষী 4 জন। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে সুঠাম দেহের গরু। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকে আগে ভাগেই বুকিং করছেন পছন্দের পশু। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এই জেলায়। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন সাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। আসন্ন বিসিবি নির্বাচনের আগে ক্রিকেট আঙ্গনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। এছাড়াও ক্রীড়া ফেডারেশনগুলোর এডহক কমিটিতে যুব ও ক্রীড়া উপদেষ্টার সুপারিশে পতিত সরকারের সুবিধাভোগীরা পুনর্বাসিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটকে কলুষিত করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমি ইদানিং দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্তভাবে তারা বিভিন্ন বাজে কিছু কথা বলার মাধ্যমে তারা আলটিমেটলি ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছেন। তারা নিজেদের ব্যক্তিগত পারপাসকে সার্ভ করার জন্য উদ্দেশ্য নিয়ে তারা আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছেন। এটি কোনোভাবেই কিন্তু আমরা মেনে নিব না। উপদেষ্টা আমাদের যে আসিফ মাহমুদ রয়েছেন, তিনিও ইতিমধ্যে তার জায়গায় যে নিরপেক্ষতা সেটা তিনি ধরে রাখতে পারেননি। তিনি তার নিজের মতো করে সব সময় ক্রীড়াঙ্গনে তার নিজের মতো করে লোকগুলিকে তিনি সেট করতে যাচ্ছেন। সেখানে তিনি কে নিরপেক্ষ সেটাও বিচার করছেন না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।